হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হুমায়ুন সম্পর্কে। ঠিক আছে, তো হুমায়ুনের সিংহাসন আরোহণ বা সিংহাসন আরোহণের পর তিনি যে সমস্যার সম্মুখীন হয়েছিল সেই সমস্যাগুলি নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU বা সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে কেবলমাত্র 599 রুপিস। ঠিক আছে, তো এই 599 রুপিস পে করার মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় হুমায়ুন সম্পর্কে। তো হুমায়ুন সম্পর্কে বলা যায় যে হুমায়ুন কে ছিলেন? হুমায়ুন ছিলেন দ্বিতীয় মুঘল সম্রাট। ঠিক আছে, বা বলা যায় যে বাবরের পুত্র, বাবরের জ্যৈষ্ঠ পুত্র ছিলেন হুমায়ুন। ঠিক আছে, তো হুমায়ুন নামের অর্থ কি? হুমায়ুন নামের অর্থ হলো সৌভাগ্য বা ভাগ্যবান। কিন্তু মানব ইতিহাসে হুমায়ুনের যে দুর্ভাগ্য নরপতি লক্ষ্য করা যায় না। অর্থাৎ তার নাম হুমায়ুন বা তার নামের অর্থ সৌভাগ্য বা ভাগ্যবান হলো তার জীবন কিন্তু খুব যে সুবিধাজনক বা বলা যায় যে সৌভাগ্যে কেটেছিল তা কিন্তু নয়, তাকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছিল এবং তার যে জীবন সেই জীবন উত্থান পতনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল। সুতরাং বলা যায় যে ভারত ইতিহাসে হুমায়ুনের যে ব্যক্তিত্ব সেটা এক অন্যতম প্রধান বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো হুমায়ুন সম্পর্কে আমরা আলোচনা করবো আজকে। তো চলো আমরা এবারে শুরু করি। তো হুমায়ুন সম্পর্কে বলা হয়েছে যে মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছিলেন এবং ভারত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো তার জীবন ছিল উত্থান পতনে ভরা এবং এটা আমি আগেই বললাম। তো বলা হয়েছে যে 1530 সালে তার পিতা বাবরের মৃত্যুর পর তিনি সিংহাসন আরোহণ করেন। ঠিক আছে, 1530 খ্রিস্টাব্দে বাবর যখন মারা যান তখন তার পরিবর্তে সিংহাসনকে আরোহণ করেন তার জ্যৈষ্ঠ পুত্র হুমায়ুন। ঠিক আছে, তো হুমায়ুন 1530 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন এবং তিনি যখন সিংহাসন আরোহণ করেছিলেন তখন তার বয়স ছিল কেবল মাত্র 23 বছর। ঠিক আছে, তো তিনি সিংহাসন আরোহণ করে নেন 1530 খ্রিস্টাব্দে। এবারে সিংহাসন আরোহণ করার পর তিনি যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেই সমস্যাগুলো কি কি? তো সমস্যার ক্ষেত্রে বলা যায় প্রথমত যে এই সময় মোগলদের মধ্যে উত্তরাধিকারী সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট আইন না থাকায় হুমায়ুনের 3 ভ্রাতা কামরান, হিন্দাল, আসকারির দিল্লির সিংহাসন দখলে তৎপর হয় এবং শেষ পর্যন্ত 3 ভ্রাতাকে 3 সাম্রাজ্যের 3 অংশের শাসনকর্তা নিযুক্ত করেন। তো সিংহাসন আরোহণ করার পর তার সম্মুখীন যে প্রথম সমস্যা ছিল তা ছিল অভ্যন্তরীণ সমস্যা। ঠিক আছে, অর্থাৎ তার যে নিজের ভ্রাতারা ছিল তাদের সঙ্গে। তো বলা যায় হুমায়ুন সিংহাসন আরোহণ করে নেয়, কিন্তু মুঘল সাম্রাজ্যে সদ্য বাবর কি করেছিলেন? মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন। তো বাবর তার পরবর্তীতে তার উত্তরাধিকারী কে হবে বা মুঘল সাম্রাজ্যের যে উত্তরাধিকারী চয়ন সেই সম্পর্কে কিন্তু কোনো সুনির্দিষ্ট আইন সেই সময় ছিল না। সুতরাং বাবর মারা যাওয়ার পর তার যে জ্যৈষ্ঠ পুত্র হুমায়ুন সিংহাসন আরোহণ করে নেয়, কিন্তু তার যে অন্য ভ্রাতারা ছিল যেমন কামরান, হিন্দাল, আসকারি, তার এই ভ্রাতারাও কিন্তু সেই সিংহাসন বা মুঘল সাম্রাজ্যের সিংহাসন বা দিল্লির সিংহাসন আরোহণ করার চেষ্টা করতেন বা দিল্লির সিংহাসন আরোহণের দাবি করেছিলেন। তো এটা ছিল তার সম্মুখীন প্রথম সমস্যা, অর্থাৎ অভ্যন্তরীণ সমস্যা নিজ ভ্রাতাদের মধ্যে। তো তিনি এই সমস্যার কিভাবে সমাধান করলেন? এক্ষেত্রে বলা যায় যে তিনি যে সমগ্র মুঘল সাম্রাজ্য, এই মুঘল সাম্রাজ্যের কিছু অংশ নিজ ভ্রাতাদের দিয়ে দেয়। ঠিক আছে, যেমন এক অংশ কামরানকে, এক অংশ হিন্দালকে, এক অংশ আসকারিকে, এভাবে সাম্রাজ্যের এক অংশ করে 3 অংশ তাদেরকে দিয়ে দেয় এবং এভাবে তিনি কি করেন? প্রথম সমস্যার সমাধান করেন। যেমন বলা যায় যে তিনি কামরানকে কি দিয়েছিলেন?
কামরানকে দিয়েছিলেন কাবুল ও কান্দাহারের শাসনভারের দায়িত্ব। ঠিক আছে, এবারে তার সম্মুখীন যে দ্বিতীয় সমস্যা ছিল তা হলো যে এই সময় ভারতে নব প্রতিষ্ঠিত মুঘল শক্তির প্রবলতম প্রতিদ্বন্দ্বী ছিল ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদির নেতৃত্বাধীন আফগানরা। ঠিক আছে, এবং বাংলার আফগান নবাব গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ও বিহারে উদয়ীমান আফগান বীর শের শাহের কার্যকলাপ তার শিরোপীড়ার কারণ হয়। আচ্ছা, এটা ভুল আছে। তো এক্ষেত্রে বলা যায় যে দ্বিতীয় সমস্যা তার নিকট কি ছিল, যে মুঘল সাম্রাজ্য কি হয়েছিল, আফগানদের পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল, কিন্তু বাবর কিন্তু সমস্ত আফগানদের পতন ঘটায়নি। ঠিক আছে, তখনও কিছু কিছু আফগান ছিল, যেমন বলা যায় এ সময় ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন। তো ইব্রাহিম লোদির যে ভ্রাতা ছিলেন মাহমুদ শাহ, তার নেতৃত্বে বাংলায় কি হয়ে যায়, বাংলায় আফগানদের শক্তি বৃদ্ধি পেতে থাকে। অন্যদিকে বিহারে শের শাহ নামক একজন জৈনক ব্যক্তির নেতৃত্বে বিহারে আবার তার শক্তি বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ আফগানদের শক্তি বৃদ্ধি পেতে থাকে কোথায়, বাংলা এবং বিহারে। কার নেতৃত্বে, বাংলায় মাহমুদ লোদির নেতৃত্বে ইব্রাহিম লোদির ভ্রাতা, এবং বিহারে শের শাহের নেতৃত্বে আফগানরা শক্তি বৃদ্ধি করতে থাকে। তো এই আফগানরা মুঘল সাম্রাজ্যের এক অন্যতম প্রতিদ্বন্দ্বী। তো এই আফগানদের শক্তি বৃদ্ধি ছিল তার অন্যতম প্রধান সমস্যা। ঠিক আছে, দ্বিতীয় সমস্যা বলা যায় বা অন্যতম প্রধান সমস্যা। তো এই সমস্যার সমাধান তিনি কি করে করলেন এটা আমরা পরে আলোচনা করব। তারপরে বলা যায় যে তার সম্মুখীন আরেক যে ভারী সমস্যা ছিল তা হলো, বলা যায় যে এই সময় গুজরাটে প্রবল পরাক্রান্ত সুলতান বাহাদুর শাহের শক্তি বৃদ্ধি তাকে যথেষ্ট বিচলিত করে তোলে। তো এটা ভারতবর্ষ, হ্যাঁ সরি এটা ম্যাপটা অতটাও হয়নি। তো ভারতবর্ষে এখানে বাংলায় কি হয়েছিল, মাহমুদ লোদির নেতৃত্বে আফগানদের শক্তি বৃদ্ধি, তারপরে বিহারে হয়ে যায় শের শাহের নেতৃত্বে আফগানদের শক্তি বৃদ্ধি, তারপরে গুজরাটে কি হয়ে যায়, বাহাদুর শাহের নেতৃত্বে এদিকে বাহাদুর শাহের শক্তি বৃদ্ধি। তো এই তিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে দাঁড়ায় কার, হুমায়ুনের। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা যায় যে বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন ঠিকই, কিন্তু সেই মুঘল সাম্রাজ্যকে সুদৃঢ়করণ করেনি। তো এই সুদৃঢ়করণ করার দায়িত্ব কার ছিল, হুমায়ুনের। ঠিক আছে, তো হুমায়ুন সিংহাসন আরোহণের পর তার যে সমস্যাগুলি ছিল, এই সমস্যাগুলি নিয়ে আমরা প্রথমে আলোচনা করলাম। এবারে আমরা দেখব যে তার যে অন্যতম সমস্যা, দ্বিতীয় এবং তৃতীয় সমস্যা, সেই সমস্যার সমাধান তিনি কিভাবে করলেন। তো প্রথমত বলা যায় যে দাদরার যুদ্ধে বা চুনার দুর্গ, এক্ষেত্রে বলা যায় যে তিনি দৌরা বা দাদরার যুদ্ধে মাহমুদ লোদি ও তার অনুগামী আফগানদের পরাজিত করেন। ঠিক আছে, তো তিনি দাদরার যুদ্ধে মাহমুদ লোদি, যার নেতৃত্বে বাংলায় আফগানদের শক্তি বৃদ্ধি পেয়েছিল, সেই মাহমুদ লোদি এবং তার অনুগামীদের পরাজিত করে দেন। তো তিনি প্রথমে গুজরাটে অভিযান করেনি, তিনি প্রথমে আফগানদের বিরুদ্ধে অভিযান করেছিলেন, কেননা আফগানরা এক অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল তার। তো প্রথমে তিনি আফগানদের সমস্যার সমাধানে উত্তীর্ণ হয়। তো তিনি কি করেন, তিনি আফগানদের যে নেতা ছিলেন, বলা যায় যে মাহমুদ লোদি, তার বিরুদ্ধে অভিযান করেন এবং তার সঙ্গে অভিযান করে তার যে যুদ্ধ সংগঠিত হয় তা দাদরার যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধে তিনি মাহমুদ লোদিকে পরাজিত করে দেন এবং তার অনুগামীদেরও পরাজিত করে দেন। এরপর তিনি কি করেন, শের খান নামক জৈনক উদয়ীমান আফগান বীরের অধীনস্থ সুদৃঢ় চুনার দুর্গের দিকে অগ্রসর হন এবং দুর্গটি 4 মাস অবরোধের পর শের খাঁ মৌখিকভাবে আনুগত্য স্বীকার করলে হুমায়ুন গুজরাট এর সুলতান বাহাদুর শাহের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। তো প্রথমে তিনি মাহমুদ লোদিকে পরাজিত করে দেন, এরপর তিনি চলে যান বিহারে। তো বিহারের এক অন্যতম দুর্গ হলো চুনার দুর্গ। সেই দুর্গ কার অধীনে ছিল, শের খাঁর অধীনে ছিল। তো তিনি সেই দুর্গটাকে অবরোধ করে রাখেন এবং 4 মাসের জন্য অবরোধ করে রাখেন, যার পর শের খাঁ কি করে দেন, তার প্রতি আনুগত্য জানালেই তিনি সেই চুনার দুর্গের অধিকার শের খাঁকে দিয়ে পুনরায় দিল্লিতে চলে যান। তো এইভাবে তিনি আফগানদের বিরুদ্ধে
অভিযানের পর বা তাদের শক্তি হ্রাস করার পর তিনি গুজরাটের দিকে কি হয়ে যান, অবতীর্ণ হয়ে যান। তো বলা যায় যে এভাবে তিনি কি করেছিলেন, সমস্যার সমাধান করেছিলেন। প্রথমে আভ্যন্তরীণ সমস্যার সমাধান করেন, নিজ ভাইদের সাম্রাজ্যের একাংশ করে বিতরণ করে, তারপরে তিনি আফগানদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং তারপর তিনি গুজরাটের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, হুমায়ুনের সিংহাসন আরোহণ এবং তার সমস্যা সমূহ আরোহণের পরবর্তীকালে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।